প্রথম কথা যে সরি এতক্ষণ বসিয়ে রাখার, 3টার থেকে মিটিং শুরু হয়েছে, উই হ্যাভ লট অফ এজেন্ডাস, সো সেই জন্যে এতক্ষণ লেগেছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব আপনারা জানেন যে আমাদের প্রেসিডেন্ট সাহেব অনলাইনে আমাদের সাথে জয়েন করেছিলেন। সো আমাদের যেসব ডিসিশন হয়েছে সেইগুলি আমরা একটা একটা করে বলি। প্রথম ডিসিশন যেটা হচ্ছে যে আমাদের বিপিএল, লাস্ট ইয়ারের বিপিএল আমরা তো আমাদের অকশনের প্লেয়ারদের বা তাদের তো আমরা মোটামুটি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে যে এটার পরেরটা যে ডাইরেক্ট সাইনিং, কোচেস অ্যান্ড ধরেন আদার এক্সপেন্সেস, এইসবের চিঠি আমরা পাচ্ছি। সো জিনিসটা যেটা হয়েছে যেটা ইট হ্যাজ বিকাম আ ভেরি এম্বারেসিং সিচুয়েশন। সো যেটা আজকে ডিসিশন নেওয়া হয়েছে যে এখনও কিছু কিছু টিম আমাদের কাছে কিছু পায়, অ্যান্ড আমরা প্রেস রিলিজের মাধ্যমে এটা আপনাদের জানিয়ে দিব যে তাদের কত টাকা বাকি আছে আমাদের কাছে, আর ওদের বাকি কি আছে এটা কালকে আমরা বা 1-2 দিনের মধ্যে আমরা জানিয়ে দিব। এবং আমরা যেটা হয়েছে যে কিছু কিছু টিমের যেরকম ধরেন চিটং সনটেটের টাকা অ্যাডজাস্ট করে দিব। তারপর এরকমও হয়েছে যে রাজশাহীর হোটেলের টাকা যখন তারা ছাড়ছিল না তখন আমাদের ফর্মার প্রেসিডেন্ট উনি বলে কমিটমেন্ট দিয়ে ছাড়িয়েছে। সো সেইগুলিও আমাদের কাছে রেসপন্সিবিলিটি আমরা মনে করি আমরা আমাদের দেওয়া উচিত। সেইগুলি আমরা ডিসিশন হয়েছে যে ডাইরেক্ট সাইনিং প্লেয়ারগুলি তাদেরটা এবং এই কিছু কিছু পেমেন্ট আমরা আমাদের কাছে যেটুক আছে সেটা দিয়ে দিবই, আর প্লেয়ারদের টাকাও আমরা কিছু দিয়ে দিব, পরে ওদের ইয়ের থেকে রিয়েলাইজ করে নেব। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের একটা রিভিউ অ্যান্ড ডিসকাশন হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টার্স অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট ফিউ বিপিএল হয়েছে সেখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পন্সর্স, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি যাদের ইয়েতে। দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, যে ক্লজ ভায়োলেশন হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডিওরে ছিল, সেটাকে আমরা কন্টিনিউ করব এবং আরও এটাকে আমরা কি বলবো এক্সপেডাইট করা হবে। তারপরে হচ্ছে আপনার সেম এখানে চিটাগং কিংসও একটা চিঠি দিয়েছে। আমরা যেটা হচ্ছে এটা আরবিট্রেশন প্রসিডিওরে চলে যাব, ওইখান থেকে যে ডিসিশন আসবে সেই ডিসিশনে আমরা ফলো করব। তারপরে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট, আজকে জানেন যে কারেন্ট ইয়েতে আমরা স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ইয়ে ছিল, 5টা টিম পার্টিসিপেট করেছে। সো এটা নিয়ে আমাদের যাচাই বাছাই করা হয়েছে। সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি। ডেফার করা হয়নি, যে অনেক ডিসিশন নেওয়া হচ্ছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। কম্পারেটিভ স্টেটমেন্ট বানিয়ে উই হ্যাভ গন থ্রু ইট অ্যান্ড উই উইল টেক ডিসিশন ইন নেক্সট 2-3 days. তারপরে আপনারা জেনে খুশি হবেন যে আমরা ক্রিকেট বোর্ড আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল
আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের অ্যান্টি করাপশন। এটাকে এখন বলা হয় নতুন নামে হচ্ছে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট। সো তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে নেক্সট বিপিএলটা তারা দে উইল অপারেট, মানে অপারেশন করবে এই ইয়েটা। দ্বিতীয় হচ্ছে যে আমরা জুনোক্স কনসালটিং বলে এইচআর কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে ফর রিভিউ অফ আওয়ার এন্টায়ার স্টাফ, তাদের স্যালারি স্ট্রাকচার। আপনারা জানেন এটা আমাদের প্রেসিডেন্ট সাহেব আগেই এই ডিসিশন নিয়েছিলেন। এটা এখন জুনোক্স বলে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কাজ শুরু করে দিবে। তৃতীয় হচ্ছে যেটা আমরা কিছু এইবার আমরা এর মধ্যে একটা ইয়ে হয়েছে যে একটা আমরা অ্যাপ্রুভ করেছি যে আমাদের যে উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমা, তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। দ্বিতীয় হচ্ছে যে আপনারা শুনে খুশি হবেন যে আমরা আমাদের অ্যান্টি করাপশন ইউনিট যেটা আমাদের আছে, হ্যাঁ, সেই ইউনিটটাকে আমরা এনহ্যান্স করার জন্যে আমরা আইসিসি অ্যালেক্স মার্শাল, জেনারেল ম্যানেজার আইসিসি, ফর্মার জেনারেল ম্যানেজার আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি যে আমাদের এই ইউনিটটা, মানে আমরা মনে করি যে আমাদের আকসু ইউনিটটাকে আরও এনহ্যান্স করা উচিত, যেটা আমরা গত কয়েক বিপিএল বলেন, লোকাল ক্রিকেট বলেন, যেটা ফেস করা হয়েছে। সো প্রেসিডেন্ট সাহেবের প্রেসিডেন্ট সাহেব, আমাদের ফাহিম ভাই, সবাই একটা অ্যাডভাইস যে এটাকে আমরা এনহ্যান্স করা উচিত এই ডিপার্টমেন্টটাকে। সেই ডিপার্টমেন্টের এনহ্যান্স করার জন্যে আমরা এই ভদ্রলোককে মিস্টার অ্যালেক্স মার্শালকে কনসালটেন্ট হিসাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারপরে আপনার আরেকটা হয়েছে যে ক্রিকেট অপারেশনসের ওনার রেকমেন্ডেশনে জুলিয়ান উডকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে। এমপ্লয়মেন্ট অফ টনি হেমিংস, আপনারা জানেন হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট উইং। আমরা যেটা বলতেছি যে 2 বছরের জন্য আমরা টনি হেমিংসকে, যে আগেই আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। তাকে আমরা একটা ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। যত আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই, এই আমাদের কিউরেটরস তার আন্ডারে থাকবে এবং তার আন্ডারে পিচগুলি ইমপ্রুভমেন্ট বলেন, রিলেইং বলেন, যাই হবে এগুলি হবে। প্লাস বেসিক্যালি তাকে আনার ব্যাপারে বোর্ড ডিরেক্টরসদের যে ইচ্ছা ছিল যে শুধু ডেভেলপমেন্ট না, এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে অলওয়েজ আইডিয়া যে ট্রেনার আপনার ডেভেলপ করা। ট্রেনার মানে আমরা আমাদের নিজেদের রিসোর্স ডেভেলপ করা, যে 2-3 বছর পরে যাতে আমাদেরই এরকম রিসোর্স তৈরি হয়। সেই প্রসেসে আমরা কিন্তু আপনার সয়েল সায়েন্স থেকে 4 জন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল আগেই। সো এখন তাদের নিয়ে কাজ করে আমাদের নিজেদের কিউরেটর ডেভেলপমেন্ট করবে। তার 2টো বেসিক জব হচ্ছে যে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলিকে ইমপ্রুভ করবে, আর প্লাস সেকেন্ড হচ্ছে এই ট্রেনিং প্রসেস করাবে।
সো সেই জন্যে একটা আলাদা গ্রাউন্ডসেরই আলাদা উইং করা হয়েছে, টার্ফ ম্যানেজমেন্ট উইং। তারপরে আপনার হচ্ছে যে আমরা এক্সটেনশন অফ মিস্টার ডেভিড স্কট, হ্যাঁ, সে স্পোর্টস সাইকোলজিস্ট, তার এক্সটেনশন করা হয়েছে। তারপরে আমরা এমপ্লয়মেন্ট অফ কম্পিউটার অ্যানালাইজ টু বাংলাদেশ মেন্স টিম ফ্রম কাদাম্বা টেকনোলজিস। এই কাদাম্বা টেকনোলজি ইন্ডিয়ার একটা টেকনোলজি, ওরা ওদের থেকে আমরা সবসময় আগেও এনেছি, এবারও কম্পিউটার অ্যানালিস্ট আনা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই আপনারা জানেন যে ফাহিম ভাইরা মানে আমাদের ক্রিকেট অপারেশন আমাদের নেদারল্যান্ডের সাথে কনফার্ম হয়েছে টোর, সেটার বাজেট অ্যান্ড মিডিয়া রাইটস কবে দিব কি দিব এইগুলি নিয়ে আলাপ হয়েছে, ডিসিশন হয়ে গেছে। মিডিয়া রাইটস যেমনি টেন্ডার হোপফুলি মান্ডের মধ্যে কাগজে চলে যাবে। আর অন্যান্য বাজেট পাস করে দেওয়া হয়েছে যাতে ক্রিকেট অপারেশনস অ্যান্ড লজিস্টিক এভরিবডি, এটা সিলেটে খেলা হবে, যেটা ফাইন বাই পরে আপডেট করবে, সেগুলি আপনার কাজটা শুরু করে দেওয়ার জন্যে। এখান থেকে আমরা কিছু আপনার যেরকম 16টা প্র্যাকটিস টার্ফ পিচ ডেভেলপ করা হচ্ছে এবং সারফেস ড্রেনেজ অ্যান্ড ইনস্টলেশন অফ 9 লেট উইথ ফ্রেমস অ্যাট দ্য প্র্যাকটিস এরিয়া অফ রাজশাহী ডিভিশন ক্রিকেট স্টেডিয়ামে এই বাজেটটা অ্যাপ্রুভ করে দিয়েছে, সহসা কাজ শুরু হয়ে যাবে। তারপরে আপনার আমাদের বরিশাল কবি জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়াম, সেটার 8টা প্র্যাকটিস পিচ এবং 2টা সেন্টার উইকেটে আমরা কাজ শুরু করে দিচ্ছি, সেটার বাজেট অ্যাপ্রুভ করা হয়েছে। এর মধ্যে আরেকটা অ্যাপ্রুভাল দিয়েছি আমরা যে 2 থেকে 3টা টার্ফ পিচ অ্যান্ড কংক্রিট পিচ ইন বান্দরবন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে ওদের আছে, এখানে আমরা ডেভেলপ করছি। তারপরে এর মধ্যে আছে যে আমাদের কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া মানে আমরা তো প্রতি ইয়েতেই কিছু আপনার অ্যাসিস্ট্যান্স চাই, নানান কোচ, নানান তো এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু কোচ, তারপরে আমাদের ফর্মার প্লেয়ার আমির বাবু, ওনার কিডনি, তারপরে এইসব চিকিৎসার জন্যে, তারপরে লেট আব্দুল হাতিম রতন আমাদের কোচ ছিলেন, ওনার জন্যে এইসব কিছু আমরা ফান্ড অ্যাপ্রুভ করা হচ্ছে ওনাদের দেওয়ার জন্যে। তারপরে যেটা সবচেয়ে আরেকটা হচ্ছে রিফর্ম অফ অ্যাডহক রিজিওনাল ক্রিকেট কমিটি অফ দ্য 7 রিজিওনাল অ্যাসোসিয়েশন ইন লাইন অফ ক্লজ 1.3 অফ দ্য আরসি পলিসি। আমাদের যে রিজিওনাল ক্রিকেটের যে কমিটিগুলি আগে ছিল সেইগুলিকে আমরা এখন ক্যান্সেল করে দিয়েছি, সেটা হচ্ছে এখন নতুন কমিটি তৈরি করা হবে যে এই রিজিওনাল প্রোগ্রেসটা এটা যাতে খুব তাড়াতাড়ি এখন কাজ রোল আউট হয়। তারপরে জিনিসটা হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে আপনারা জানেন দুদক থেকে একটা চিঠি এসেছিল, যেটা আপনারা জানেন, সেটা আমরা আমাদের লিগ্যাল কাউন্সিল আছে যেটা, তাদের কাছে এটা ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, তারা দেখে এটা আমাদের অ্যাডভাইস করবে নেক্সট কোর্স অফ অ্যাকশন। থার্ড হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটা MOU সাইন করবে টু প্রমোট বাংলাদেশ অ্যাজ ক্রিকেট ট্যুরিজম ডেস্টিনেশন ফর আ পিরিয়ড অফ 5 years। সো তারা আমাদের হেল্প করবে, আমরা তাদের হেল্প করে বাংলাদেশের ট্যুরিজমের সাথে ক্রিকেট ট্যুরিজম বলে যে জিনিসটা হচ্ছে এটা ডেভেলপমেন্ট করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে ময়মনসিংহ একটা রিসেন্টলি হচ্ছে যে ময়মনসিংহ একটা ডিস্ট্রিক্ট হয়েছে,
সো আমাদের হ্যাঁ সরি ডিভিশন হয়েছে। সেই ডিভিশনের তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের অ্যাডপ্ট করতে হবে আমাদের কনস্টিটিউশনে এবং তাদের খেলার ব্যবস্থা করতে হবে। সো আমরা যেটা ডিসিশন নিয়েছি যে যেহেতু NCL T20 আমাদের শুরু হয়ে যাচ্ছে, এইখানে একটা টিম আছে আমাদের ঢাকা মেট্রোপলিস, সেটার জায়গায় NCL 4-ডেতে আপনার। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্ডার-18 ইয়ং টাইগার্স একটা এজ লেভেলের টুর্নামেন্ট, এটাই পাইলট একটা প্রজেক্ট আমরা ইতিমধ্যে শুরু করেছি রাজশাহী বিভাগের 8টা জেলা নিয়ে। সেখানে 112 জন খেলোয়াড় ছিল, 16 জন অফ ম্যাচ অফিসিয়াল ছিল। আমাদের বোর্ড থেকে সিলেক্টর এবং কোচ তাদের সবাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি 2টা ভেন্যুতে, বগুড়া এবং রাজশাহীতে। এখান থেকে রাজশাহী আমাদের ফাইনাল খেলা হয়েছে, সেখানে আমাদের সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে, তো রাজশাহীকে পরাজিত করে। এখানে আমি যেটা দেখলাম আর কি, যে আমাদের ট্যালেন্ট হান্টের ভিতরে এজ লেভেলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমাদের ভবিষ্যতে যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট এবং আমরা সবাই মিলে চেষ্টা করতেছি, আগামীতে দেখবেন যে আমরা উপজেলা লেভেল থেকে প্রতিভা অন্বেষণের জন্য যে কাজগুলো আমাদের স্ব ডিস্ট্রিক্টে যে বিসিবি কোচ আছে তাদেরকে নিয়ে আমরা এই প্রত্যেকটা উপজেলাতে, প্রতিটা উপজেলা থেকে আমরা প্রতিভা অন্বেষণ করব। এই প্রোগ্রামটা আমাদের এই মাসের শেষের থেকেই শুরু হবে ইনশাল্লাহ। আর আমাদের এই যে পাইলট প্রজেক্টে আন্ডার-18 যে টুর্নামেন্ট আমরা করলাম, এখান থেকে আমাদের কিন্তু অনেক প্রতিভাবান খেলোয়াড় আমরা পেয়েছি। এটা আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু ওখানে এই প্লেয়ারগুলো নিয়ে আমাদের ভবিষ্যতের যে পরিকল্পনা গেম ডেভেলপমেন্ট করবে ইনশাআল্লাহ। আর আমাদের এখানে আন্ডার-18 এর 8টা ছেলে আর 16 এর 6টা ছেলে, এই মোট 14টা 2 ইয়ার্স থেকে নিয়ে আমরা এই গ্রুপটা করছিলাম। এইভাবে আমরা এগোচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। সো এখন বলেন ফাইন ভাই আর আমার জিজ্ঞেস করছিল একটা। হ্যাঁ বলেন, কি বলছিলেন? যেসব জায়গায় অন্য ডিভিশন খেলে সেই সব ডিভিশনে অন্য ডিভিশনের মতো তারা পার্টিসিপেট করবে, কিন্তু যেটা হচ্ছে যে কারেন্টলি যেহেতু ফিকচার সব হয়ে গেছে এই T20-তে, আমরা এবার অ্যাকোমোডেট করতে পারিনি, কিন্তু নেক্সটটাতে আপনার নেক্সট NCL 4-ডেতে তারা ময়মনসিংহ ডিভিশন হিসেবে খেলবে আস্তে আস্তে। হ্যাঁ জি, ঢাকা মেট্রোর পরিবর্তে কারেক্ট। হ্যাঁ বলেন আর কি। একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম, আপনি যে ফিনান্সিয়াল রিপোর্টের কথা বললেন যে বিসিবি লিস্ট করছে, এটা কি অলরেডি লিস্ট করে ফেলেছে নাকি করবে? লিস্ট করা আছে, এইটার এগেইনস্টে লিস্ট হয়ে গেছে। আমরা এই একটা লিস্ট করা হয়েছে যাদের কাছে অ্যাকাউন্ট সেটেতে আছে, যারা এই ডিফল্ট লিস্টে আছে তাদের এগেইনস্টে আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। এটার সংখ্যাটা নাই, এটা বেসিক্যালি এই মানে এই ডিসিশনটা হয়েছে এটাই জানালাম। তা আমি when we get the list we will definitely advise you. যারা আমি যেহেতু নামটা বলাটা ঠিক না, যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসে দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। কোম্পানি নিয়ে 5টা কোম্পানি তাদের ইচ্ছা প্রকাশ করেছিল বিসিবির সঙ্গে অ্যাড হবে, মানে সেটা 2-3 দিনের মধ্যে জানাবেন বলেছে। তাদের কাছ থেকে কোন প্রেজেন্টেশন পেয়েছেন? আমরা তো সবাই আমাদের প্রেজেন্টেশন দিয়েছে। বেসিক্যালি বিপিএল, নট অনলি বিপিএল গভর্নিং কাউন্সিলের তারা ছিল, আমরা অন্য ডিরেক্টরও ছিলাম।
সিইও ছিল, সবাই এই মানে আমাদের কাছে দিয়েছে। তারপরে এটাকে কম্পারেটিভ স্টেটমেন্ট করে আজকে লং ডিসকাশন হয়েছে, হয়ে আমরা কিছু ক্ল্যারিটির জন্য আমরা আবার তাদের কাছে উই আর গোয়িং ব্যাক। সো ইন 2-3 দিনের মধ্যে আপনি দেখবেন যে আমরা এটার ডিসিশনটা নিয়ে নিব। নির্ধারিত সময় কি বিপিএল হবে, মানে যে স্লটে ছিল বিপিএল এর ব্যাপারে ফাইন ভাই বলবেন এটা? না না প্লিজ। হ্যাঁ, এখন পর্যন্ত তো অ্যাজ পার প্ল্যান উই আর গোয়িং আহেড, যে আমরা ব্যাক ক্যালকুলেশন করে চলে যাচ্ছে। এটা ভাই একটা প্রশ্ন, যে আপনারা প্ল্যান করছেন এনসিএল টি20 পর বিপিএল ড্রাফটটা করার, কিন্তু এখন আসলে কারা মালিকানায় আসবে, কোন দলগুলো আসবে, এটা কনফিউশন আছে, তাদেরও তো আসলে চক আউট করে একটা সময় লাগবে। হ্যাঁ, এটা কবে নাগাদ চূড়ান্ত জানা যাবে যে কয়টা এটা সব কিছুই হবে এই 2-3 দিনের মধ্যে। আমরা যখন ডিক্লেয়ার দিয়ে দিব কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা কন্ট্রাক্ট সাইন করব, তাদের অনবোর্ড করেই আমাদের একটা ব্যাক ক্যালকুলেশন করে আমরা একটা ডেট সেট করা হয়েছে। সেইটা তো স্টার্ট ডেট হয়ে যাবে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট আমরা দেব। তখন হবে কি আপনার খুব কুইক প্রোগ্রেসটা হবে। এই মাসখানেকের মধ্যে ইউ উইল সি লট অফ অ্যাকশন। আমরা চাচ্ছি যে আমরা তখন ইনভাইট করব, ওদের অ্যাডভাইসটা নিয়ে আমাদের পুরনো অ্যাডভাইস, এই দুইটা মিলে আমরা একটা যাতে আমরা আমাদের পুরনো যে আগে যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে এই এক্সপিরিয়েন্স যাতে না হয় সেটার জন্য এখানে অনেক আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, যে এটা আমি একটা মিস আউট করে গেছি, যে একটা ক্লিয়ার করতে চাই। এখানে অনেক আপনার নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এইসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে তারপরে দিব। সো এটা উই ওয়ান্ট টু এই প্রেস কনফারেন্স মাধ্যমে জানাতে চাই যে একদম প্লিজ বি ক্লিয়ার ইন মাইন্ড যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। হ্যাঁ রিয়াসাত, হ্যাঁ আপনি যখন শুরু করলেন হ্যাঁ প্রথম আলোচনায় আপনি বলেছেন বিপিএল এর ডিসপুট সিচুয়েশন হুইচ ইজ এমব্রেসিং। হ্যাঁ, এখন যদি সেটা হয় তাহলে আপনারা যাদের জন্য ইনভেস্টমেন্টের শিকার হলেন, আপনারা তাদের তালিকা করেছেন, নাম জানেন, আপনারা লিগ্যাল অ্যাকশনে যাবেন, তার মানে তো জিনিসটা আপনারা জানেন। নামগুলো বলছেন না কেন? বলে দিব এখনই কেন বলবেন? না এখনই বলে দিচ্ছি না, এখনই প্রেস কনফারেন্সে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমে আমরা আজকে ডিসাইড করেছি, প্রেস রিলিজের মাধ্যমে আমরা আপনাদের মুখ থেকে আসবে না কেন? না যে নাম বললে সমস্যা না ওই লিস্টের আছে পাশে অনেকেই আমরা জানি। আমরা কাগজে কলমে প্রপারলি একটা প্রেস রিলিজের মাধ্যমে যাতে কোনো মিস্টেক না করি। আমার কথাটা বুঝো যে ইয়েস ইউ আর কারেক্ট, আমি বলতে পারতাম, কিন্তু অনেকেই আমরা অনেক নাম জানি। একদম এই 2 দিনের মধ্যে এই প্রেস রিলিজটা বানিয়ে নিই। আমরা প্রেস রিলিজ বানিয়ে কার কাছে কি টাকা কত কি পাচ্ছে এই হিসাবটাও আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা আরবিট্রেশনের মাধ্যমে চিটং এর সাথে সলভ করবেন, সেটা আপনি একটু আগে বললেন। সলভ আমরা করব না, আর আমরা কিছু এখন সিম্পল, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, আই হ্যাভ আ প্রবলেম উইথ ইউ। এখনকারটা না, লাস্টটা না ধরেন, অনেক আগেও যখন আরবিট্রেশনে নিয়ে গেছে, এখন আরবিট্রেশনের একটা তো জানেন যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা সেই সিস্টেমকে আমরা আরো এক্সপেডাইট করছি। হ্যাঁ, সেটা করলে আপনারা 46 কোটি টাকা চাইলেন কেন? ওই সিস্টেম থেকে বের হলেন কেন? কিসে? আরবিট্রেশনে থাকলে মানে তো ইট ইজ আন্ডার আ প্রসেস। ইয়েস, এই প্রসেসে আপনারা কেন লিগ্যাল নোটিশ দিয়ে 46 কোটি দাবি করলেন? 46 করে একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, কিন্তু যেই ডিসিশন, এটা তো হয় কি আমাদের এক একটা কমিটি। আরবিট্রেশনে নাই কোনটা? 46 কোটি। শোনেন, আমি একটা বলি, যখন ওইটা ছিল লেটস সে আজকের থেকে 7 বছর আগে যদি 5 কোটি টাকা থেকে থাকে, উইচ ওয়াজ ইন ডলার্স। সো ওই ডলার্সের এখন ক্যালকুলেশনটা
যা হয়েছে ওইটাই দেওয়া হয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত আপনি দাবি করতে পারেন না, যেহেতু না দাবি আমি তো আমার দাবি করতে পারি। আমি ওইখানে একটা জিনিস ভেরি সিম্পলি আদালত বলবে বিটুল, এটা তো আপনি বা বিসিবি না এখন আমি রিডিফাইন করে নিলাম যে আমার তখন যে দাবিটা ছিল, যেই দাবিটা তখন ছিল, দ্যাট at that time it might be 5 কোটি টাকা। ডিফাইন করবেন আদালতের কাছে, ফ্র্যাঞ্চাইজির কাছে কেন? ওইটাই আপনারা তো ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়েছেন। হ্যাঁ, we are following আমাদের লিগ্যাল, এটা তো আমি তো লিগ্যাল এক্সপার্ট না, আমার যে লিগ্যাল প্যানেল আছে যারা দিয়েছে তারাই তাদের অ্যাডভাইস অনুযায়ী চলা হচ্ছে। আরেকটা ব্যাপার, হ্যাঁ বলেন। সমকালে একটা রিপোর্ট এসেছে যে আপনারা যেসব ব্যাংকে টাকা রাখা হয়েছিল, জি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জামানত বা আমানত যেটা বলি, সেখান থেকে টেস্ট কেস হিসেবে একটা ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টা করা হয়েছে 2 কোটি। সেই ব্যাংকটা 1 মাস ঘুরেও টাকা দিতে পারেনি, আমি সংগত করে নাম উল্লেখ করছি না ব্যাংকের। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মানে ইন্টারভিউজও রয়েছে বা তাদের কমেন্টও রয়েছে। এই ঘটনাটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর কে কতটা ঝুঁকির মধ্যে ফেলেছে এবং আপনারা এখন সরাচ্ছেন না কেন? এই ঘটনা ঘটার পর 1 মাস ওয়েট করলেন কেন আপনারা? এইটা আমি অ্যাকচুয়ালি আমি অনেস্টলি স্পিকিং আমি এটা ফুল ঘটনাটা জেনে নিই। আজকে এটা নিয়ে আলাপ হয়নি, আজকে বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হয়নি। সো আই উইল একদম ডিটেলটা জেনে, কারণ আমি তো ফাইন্যান্স না, আমি মিডিয়া অ্যান্ড আম্পায়ারিং, আমি জেনে, কিন্তু আজকের মিটিংয়ে এটা আলাপ হয়নি। সো what I will do, যেহেতু কোয়েশ্চেনটা you have done, I will give a clarification very shortly. Let me first find out. ঠিক আছে? হ্যাঁ, I'm not denying, I'm not saying yes or no, I'm just to be honest, ব্যাপারটা এই কারণে হতে পারে যেহেতু আমি ফিনান্সের সাথে জড়িত না, অর্থের সাথে জড়িত না। আমি কিন্তু আজকে সন্ধ্যার সময় বাই চান্স এই খবরটা দেখলাম এবং এটা নিয়ে আর কোনো আলাপ করার সুযোগই আমার ছিল না। মিটিং চলতে এই খবরটা আমার চোখে পড়লো এবং এটা নিয়ে দ্বিতীয়বার এই আলাপটা শুনলাম। আমি ডেফিনেটলি অফিস যখন আবার যাব এটা নিয়ে আমি খবর নেওয়ার চেষ্টা করব যে কী হচ্ছে না হচ্ছে, কারণ যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এটা একটু কিছুটা অ্যালার্মিং তো বটেই। এটা নিয়ে ডেফিনেটলি আমাদের কিছু করণীয় আছে। এই ব্যাপারটা আমি একেবারেই আলোচনা করতে চাই না। আমি একটা দায়িত্ব নিয়ে এখানে এসেছি, আমার কাজ হচ্ছে ক্রিকেটে যেন ভালোভাবে চলে। আমি চেষ্টা করছি স্বচ্ছতার সাথে এবং সততার সাথে সেই কাজটা করতে। কে কী মনে করে, কে কী বললো, আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট। যতদিন আমার কাজ করার এখানে সুযোগ থাকবে আমি কাজ করব, আমার মতো করে কাজ করব। থ্যাংক ইউ। আচ্ছা বলো ভাই, একজন করে কি বলো। আমার 2টা প্রশ্ন একটা করে করি। মাত্র 2টা? আচ্ছা দাও। ময়মনসিং তো হচ্ছে রাখছেন আপনারা ঢাকা মেট্রোর জায়গায়, তাহলে ঢাকা মেট্রোতে যারা ক্রিকেটাররা খেলেছেন এদের আসলে কি হবে? যার জিনিসটা হচ্ছে হ্যাঁ, আমাদের তো আপনি জানেন এটা ফাইন ভাই, একটা মিনিট আমি একটু বলি। যে কারণে মেট্রোকে ইনক্লুড করা হয়েছিল খুব সম্ভবত 2011 সালে, যখন রংপুর নতুন একটা ডিভিশন হলো, 6টা থেকে 7টা ডিভিশন হয়ে গেল, তখন সেটাকেই একটা ইভেন্ট নাম্বারে আনার জন্য ঢাকা মেট্রোকে ইন্ট্রোডিউস করা হলো। এটা একেবারে ইয়াতেই আছে, আমাদের মিটিং মিনিটসেই আছে, সেই কারণেই এটাকে অ্যাড করা হয়েছিল। এখন যেহেতু এটা 9 নম্বর দল হিসেবে এসছে, সেই একই কারণে সেইখানে ইভেন্ট নাম্বারটা রাখার জন্য, সেই সংখ্যাটা রাখার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং যেহেতু একটা দল অলরেডি তৈরি করা হয়ে গেছে, আজকে মিটিং হয়েছে কিন্তু দল তৈরি করা হয়ে গেছে, সব ডিসিশনগুলো হয়ে গেছে, সে কারণেই প্রথম টুর্নামেন্টটা ঢাকা মেট্রোর নামই হচ্ছে, কিন্তু এরপরে ঢাকা ময়মনসিং উইল টেক ওভার। এটা হচ্ছে আলটিমেট টিমটাকে আমরা যেটা চাচ্ছি, টিম ম্যানেজমেন্ট এটা ময়মনসিং টেক ওভার করলো, ইটস আ স্টার্ট। তারপর আস্তে আস্তে দে টেক আউট, বিকজ আমাদের ফিকচারের সুবিধার জন্য আমাদের জোর নাম্বার টিম দরকার হয়। ঠিক আছে, বলেন। লিগ একটা দল আরেকটা দলের সঙ্গে খেলে, টুর্নামেন্ট না, এই ক্ষেত্রে কি ইভেন অড নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট? এইটা টুর্নামেন্ট আমাদের যেটা বলা হয়েছে, হ্যাঁ, সেটার এই ক্লারিফিকেশনটা অ্যাকচুয়ালি টুর্নামেন্ট কমিটি। একটু উদাহরণ দেই, এইজ লেভেল ক্রিকেট যখন হয় 2টা ভেন্যু থাকে, 5টা দল একটা ভেন্যুতে খেলে, তো একই সাথে 4টা দলের ম্যাচ থাকে, অন্য দল রেস্টে থাকে।
তো এই সুযোগটা কিন্তু এনসিএল এ নেওয়া যেত যেহেতু অড নাম্বার। না, at the same time টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাটা জরুরি। কিন্তু আমরা চাইলেই 10টা 11টা 12টা টিম করে ফেলতে পারি, বা টুর্নামেন্টের কোয়ালিটি মেনটেন করাও কিন্তু জরুরি। আমরা অনেক সময় শুনে আসছি, অনেকেই আমাদের কাছে প্রপোজ করছে যে 8টা না 6টা টুর্নামেন্ট করেন আপনারা, 6টা টিম নিয়ে দল করেন, তাহলে এটা আরও কোয়ালিটির ইম্প্রুভমেন্ট আসবে। বাট কোনো দিন হয়তো সেটা হতেও পারে, বাট এই মুহূর্তে হয়তো আমরা 8টা নিয়ে করছি, সেভাবেই চিন্তা এটা আমরা টিম বাড়াতে চাচ্ছি। টনি হ্যামিং যখন আগের বার চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন, একটা জাতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে ডেইলি সান পত্রিকার নাম, ভাই নাম বলতে বলতে দেখে বলতেছেন, তো ওইখানে হচ্ছে শ্রীলঙ্কান সিন্ডিকেটের কথা বলছেন। ইনফ্যাক্ট উনি হচ্ছে সরাসরি নাম মেনশন করেছেন, এখন যিনি গার্লস কমিটির চেয়ারম্যান আছেন তাকে মাফিয়াও বলেছেন। এমন কমেন্ট করার পর আবার টনি হ্যামিংকে আনা কোন কনটেক্সটে বা কি ধরনের আলোচনার মাধ্যমে? বেসিক্যালি হি ইজ দ্য বেস্ট, মানে ওয়ার্ল্ডের 2-3 জন গ্রাউন্ডসম্যান, কিউরেটর এর মধ্যে একজন। তো তার মানে গতবারের তার এক্সপিরিয়েন্স বোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভালো ছিল, যখন আমরা আবার প্রপোজাল দিয়েছি সেই জন্যেই সে রাজি হয়েছে। আমি তো আর নেগোসিয়েশনে জড়িত ছিলাম না, কিন্তু সামহাও তাহলে আমাদের গ্রাউন্ডস চেয়ারম্যান হ্যাজ মানে নেগোশিয়েটেড ভেরি ওয়েল। এইটা জিনিসটা হচ্ছে উই আর মেকিং হিম দ্য হেড, অ্যান্ড এটা সময় বলবে যে গামিনী থাকছে কি থাকছে না। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, গামিনীকে আমরা 1 বছর এক্সটেনশন করা হয়েছে 2 মাসের টার্মিনেশন নোটিশ দেওয়াতে। আজকেই তো টনি হ্যামিংস এসেছে উনি, আমি যেটা মনে করছি আমার ডিপার্টমেন্ট হলে আমি অ্যাকচুয়ালি এটা আনসারটা একদম পারফেক্টলি বলতে পারতাম। মাহবুব ভাই কাজ ছিল বলে চলে গেছেন, মাহবুব ভাই থাকলে ভালো হতো। কিন্তু যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, টনি হেমিংস যেভাবে চাবে তার ডিপার্টমেন্ট সে তো নিজেভাবে সাজিয়ে নেবে, অ্যাজ উই আর মেকিং হিম দ্য হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ডিভিশন। এটা তো 1 বছর, একটা তো কন্ট্রাক্টে বছর করে হয়। কি আচ্ছা হ্যাঁ, শেষ করে আমি বল দিতেছি 1 মিনিট। হ্যাঁ, না এটা তো এখন এটা 2-3 মাসে, তখন আমাদের অপশনটা ছিল না। শুনেন, আমাদের মাথায়ও কিন্তু বা আমাদের যারা সবাই আছে তারাও কিন্তু আপনাদের মতনই চিন্তা করে, ঠিক আছে? এরা আমরা যে আপনাদের বাইরে আপনারা যা চিন্তা করছেন, আমরা এক্সপার্ট না, আপনারাও কিন্তু যেরকম এক্সপার্ট কোনো পাওয়ার আমার মতো আমি জানি না পাওয়ার কি পাওয়ার না। জিনিসটা হচ্ছে মোটামুটি আমাদের যে গ্রাউন্ডসম্যানরা আছে, আমরা তো নিজেদের গ্রাউন্ডসম্যানেই ইনভেস্টমেন্টের করতে চাই। সো সেটাই প্রোগ্রেস করেন, সামনে একটু দেখেন, ডেফিনেটলি দেয়ার উইল বি চেঞ্জেস। আচ্ছা ভাই চাচা অনেকদিন ধরে, আর তোমার আগে হ্যাঁ বলেন। জি, এখন গামিনীর ক্ষেত্রে যেটা বললেন যে তাকে 2 মাসের টার্মিনেশন যেটা দেওয়া যায়, সেটা তো বাংলাদেশেরও যারা কিউরেটর রয়েছে প্রত্যেকেরই এরকম একটা কন্ট্রাক্ট থাকে। জি, গামিনীর একটা আলোচনায় কেন আসছে, এটা কি আলোচনার মধ্যে আছে? এবং মিরপুরের দায়িত্ব থেকে স্পেশালি তাকে ছড়িয়ে দেওয়া। শোনেন, এখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা যখন মানে অনেস্টলি বলি যে জানেন, এখন কিন্তু আমরা অনেক ক্ল্যারিটি নিয়ে, এখানে নাথিং হাইড অ্যান্ড সিক। আমি একদম ক্লিয়ারলি বলতে চাই, দের ইজ নাথিং হাইড অ্যান্ড সিক। অ্যাটলিস্ট লাস্ট 1-1.5 মাস আপনারা দেখেছেন যে উই আর অনেস্টলি অল অফ আস আর ট্রাইং টু ইমপ্রুভ ক্রিকেট। এই জন্য নানান কনসালটেন্ট এনে চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ যাতে আরও প্রোগ্রেস করে। তো সেই অনুযায়ী আমরা আগাচ্ছি। টনি হেমিংসকে যোগাযোগ করা, ইফ উই ওয়ার হ্যাপি তাহলে কিন্তু টনি হেমিংসকে মনে করতাম না আনার জন্য। সো আমার জি সো টনি হেমিংসকে আমরা আনতাম না। আমরা এখন যে প্রসেসে যাচ্ছি, ইমপ্রুভমেন্টের প্রসেসে যাচ্ছি। আমরা সব ডিপার্টমেন্টে কিন্তু আমরা অন্যভাবে চালানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, আজকে দেরি হয়েছে
ইয়েতে, কারণ প্রেসিডেন্ট সাহেব দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অ্যাটলিস্ট আমি 3.5 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে প্রতিটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু আমাদের প্রোগ্রেস, আমাদের ফিউচার প্ল্যানিং অ্যান্ড বটলনেক যে কিসের জন্য